গুড ইভিনিং। সাউন্ড ক্লিয়ার আছে? গুড ইভিনিং, আমি দেবেন্দ্র স্যার। ক্লাস নিয়ে আসা হলো। আজকে এটা দ্বিতীয় ক্লাস, সান্ধ্য ক্লাস দ্বিতীয়। তা সাউন্ডটা ক্লিয়ার আছে কি? আমি জাস্ট দেখি সাউন্ড ক্লিয়ার আছে নাকি। সাউন্ড ক্লিয়ার থাকলে আমি ক্লাস শুরু করছি, একটু ওয়েট করো। সাউন্ড ক্লিয়ার? ওকে, সাউন্ড ক্লিয়ার আছে। এক মিনিট, তাহলে ক্লাসটা শুরু করা যাক। আজকের এটা দ্বিতীয় ক্লাস। আজকে খুব একটা সুন্দর জিনিস নিয়ে এসেছি, যদিও সেটা জেনারেল স্টাডিজের উপরে। হ্যাঁ, জেনারেল স্টাডি পেপার তোমরা জানো যে চারটে পেপারের ওপরে আমাদের পরীক্ষা নেওয়া হয়ে থাকে: ম্যাথস, ইংলিশ, রিজনিং অ্যান্ড জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডি পেপারটা সবথেকে কঠিন হয় এটা বলা হয়, কিন্তু একটু সিস্টেমেটিক্যালি যদি চলা যায় তাহলে এটা কঠিন প্রতিপন্ন হয় না। তা যেসব জায়গা থেকে প্রশ্ন হয় সেসব জিনিস নিয়ে আমি কিছু আলোচনা করছি, খুব ভালোভাবে শোনো। সেটা ওয়ান ডে কম্পিটিটিভ এক্সাম হোক আর হোক ওরকম কী বলে সিভিল সার্ভিস, দুদিকেই কাজ লাগবে। তো এক মিনিট, যেটা আমি বোঝাতে চাচ্ছি দেখো, ভালোভাবে বুঝো। এক নাম্বার, আমি ডেসক্রিপটিভ ওয়েতে বোঝাচ্ছি। তোমরা যদি লেকচারটা ভালোভাবে শোনো তাহলে অসুবিধা হওয়ার কথা হবে না। নাম্বার ওয়ান যেটা লিখছি, আমি নাম্বার ওয়ানটা লিখছি, পার্লামেন্টের গঠন। খুব ভালোভাবে শোনো। যে কোনো দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয় পার্লামেন্ট থেকে। আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম, গভর্নমেন্ট, এই পার্লামেন্টের কনসেপ্টটা আমরা ব্রিটিশ থেকে পেয়েছি বা ব্রিটেন থেকে পেয়েছি। তা সেখানেও দেখি পার্লামেন্ট যেটা, সেটা দ্বিকক্ষ বিশিষ্ট। ভালোভাবে বুঝুন, পার্লামেন্ট যেটা দ্বিকক্ষ বিশিষ্ট। একটা নাম হচ্ছে লোকসভা, আর একটা নাম হচ্ছে রাজ্যসভা। তাহলে লোকসভা এবং রাজ্যসভা এই দুটো কক্ষ নিয়ে আমাদের পার্লামেন্ট গঠিত। কিন্তু আমি যদি বলি খালি লোকসভা এবং রাজ্যসভা, তাহলে কিন্তু একটু ইনফরমেশনের ল্যাকনেস রয়েছে, মানে ইনফরমেশনটা পুরোটা প্রোভাইড হয়নি। এখানে আর একটা আছে, অফিস অফ প্রেসিডেন্ট, অথবা অনলি বলতে পারো প্রেসিডেন্ট। তাহলে যেটা মনে রাখার জায়গা সেটা হচ্ছে লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট। এই তিনটে জিনিস নিয়ে পার্লামেন্ট গঠিত। তাহলে এখন থেকে আশা করি আর বলবে না যে পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট। পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট, এবং তার সাথে মনে রাখতে হবে পার্লামেন্টের একটা অবিচ্ছেদ্য অংশ, সেটা হচ্ছে প্রেসিডেন্ট। এখান থেকেই একটা খুব ভালো প্রশ্ন হয়, ইউপিএসসিতে তো বটেই, অন্যান্য পরীক্ষাতেও হয়ে থাকে। খুব একটা সুন্দর প্রশ্ন। দেখো,
প্রশ্নটা হচ্ছে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কেন পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ খুব ভালো একটা প্রশ্ন। প্রেসিডেন্ট কেন পার্লামেন্টের একটা অবিচ্ছেদ্য অংশ? খুব সুন্দর প্রশ্ন এবং বলতে পারো মারাত্মক যুক্তিসঙ্গত প্রশ্নও বটে। তোমরা জানো বা আগামীতে জানবে যে প্রেসিডেন্ট লোকসভা বা রাজ্যসভার মেম্বার নন। খুব ভালো। তার প্রেসিডেন্ট লোকসভা বা রাজ্যসভার মেম্বার নন, তথাপি তাকে কি কারণে বলা হয় ইন্টিগ্রাল পার্ট অফ পার্লামেন্ট বা পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ? কয়েকটা কারণ দেখ, বোঝা শুরু করো। পার্লামেন্টকে বলি আমরা অ্যাকচুয়ালি আইনসভা, এটাকে বলা হয় আইনসভা, এবং এটাও বলা হয় পার্লামেন্ট থেকে আইন তৈরি হয়। কথাটা সত্য, কিন্তু সত্যটা একটু জাস্টিফাই করতে হবে। মনে রাখবে বিল লোকসভাতেও পাস হয়, উত্থাপন হয়, রাজ্যসভাতেও হয়। একমাত্র যেটা মানি বিল লোকসভায় উত্থাপন হবে। মানি বিল ছাড়া অন্যান্য যে কোনো বিল হোক রাজ্যসভা বা বিধানসভায় উত্থাপন হতে পারে, কোনো প্রবলেম নেই। এবার মনে করলাম যে লোকসভায় উত্থাপন হলো, তাহলে লোকসভায় উত্থাপন হলে বিলটাকে পাস হতে হবে, পাস হয়ে কোথায় যাবে? রাজ্যসভায় যাবে। আমরা বিল পাসের পদ্ধতি আগামীতে শিখব, ক্লাসগুলো জয়েন করবে, বহু কিছু জানবে। এবং আমি এই কথাটা বলি সব সময়, ইভেন দেখো কতটা গুরুত্বপূর্ণ, দেখো আমার যারা পেইড ব্যাচে আছে তাদেরকেও কিন্তু আমি বলি আমার ফেসবুক অথবা ইউটিউবের যে লাইভ ক্লাস সেটা জয়েন করতে, কেন এখান থেকেও প্রচুর তথ্য আমরা পেয়ে থাকবো। তাহলে কি বললাম, লোকসভা বা রাজ্যসভায় যেখানেই বিল পাস উত্থাপন, লোকসভায় বিলটা উত্থাপন হলে রাজ্যসভায় যাবে, রাজ্যসভা থেকে সেটা রাষ্ট্রপতির কাছে আসবে। শুনতে সোজা রাখলে এত সোজা পথ না। তা রাষ্ট্রপতি যাওয়ার পর রাষ্ট্রপতি তাতে সম্মতি দেবেন। রাষ্ট্রপতি যখন সম্মতি দেবেন তখনই সেই যে বিলটা আইনের রূপ নেবে। তার মানে বিলটাকে আইনে রূপান্তর করতে গেলে অবশ্যই রাষ্ট্রপতির স্বাক্ষর প্রয়োজন বা সম্মতি প্রয়োজন। এই কারণে রাষ্ট্রপতিকে বলা হয় পার্লামেন্টের ইন্টিগ্রাল পার্ট অথবা অবিচ্ছেদ্য অংশ। ক্লিয়ার? তাহলে কি জিনিসটা আসলো, একটু জল খাই। তাহলে কি জিনিস পেলাম? প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি লোকসভা বা রাজ্যসভার সদস্য নন, কিন্তু লোকসভা এবং রাজ্যসভায় যে বিল পাস হয় সেই বিলটা রাষ্ট্রপতির সম্মতি যদি পায় তাহলে গিয়ে সেটা আইনে পরিণত হয়। তাহলে বিলকে আইনে পরিণত করবার জন্য রাষ্ট্রপতির স্বাক্ষর প্রয়োজন, অথবা এভাবে বলা যায় রাষ্ট্রপতির অনুপস্থিতিতে বিল আইনে পরিণত হবে না। এই কারণেই রাষ্ট্রপতিকে বলা হয় ইন্টিগ্রাল পার্ট অফ পার্লামেন্ট। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা থাকলে বলো, কোনো অসুবিধা থাকলে বলতে পারো। এক মিনিট একটু, কোনো অসুবিধা নেই তো? পরেরটা প্রশ্ন করবো।
এবার দেখো, এবার গঠনটা কি করে দেখো, লোকসভা, রাজ্যসভা, ভালো লোকসভা এবং রাজ্যসভা উভয় সভার সদস্যদের এমপি বলা হয়। লোকসভা এবং রাজ্যসভা উভয় সভার সদস্যকে বলা হয় এমপি। মনে রাখবে, দুটো এমপি ইলেক্টেড, কিন্তু এইটা জেনারেল ভোটের দ্বারা। তাহলে লোকসভার যারা এমপি তারা জেনারেল ভোটের দ্বারা নির্বাচিত হন, বা বলতে পারে ডাইরেক্ট ভোটের দ্বারা, ডাইরেক্ট ভোটের দ্বারা। আর রাজ্যসভার এমপিরা ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট ভোটের দ্বারা। ভালো বুঝবে, স্টেপ বাই স্টেপ বুঝবে, অসুবিধা হওয়ার কথা নয়। আমি খুব আস্তে বোঝাই তোমার বোধগম্যতা হেতু, সুতরাং ভালোভাবে শোনো। তাহলে তুমি এখানে একটা কথা বলতে পারো, স্যার জেনারেল ইলেকশনটা কি বা জেনারেল ভোটটা কি? ভারতবর্ষে যে মানে ভোট ব্যবস্থা, সেটার দায়িত্বে রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তার মানে যে কোনো ভোট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কন্ডাক্ট করে, এইটুকু ক্লিয়ার? এই যে ভোটগুলো কন্ডাক্ট হয়, ভোটকে তিন পার্টে ভাগ করা হবে, তিনটে পার্টে ভোট ভাগ করা হবে। দেখো, তাহলে আমাকে কার দায়িত্ব থাকে? ইলেকশন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাহলে ভারতবর্ষে যে ভোট হচ্ছে, ভারতবর্ষে যে ভোট, এই ভোট ব্যবস্থার দায়িত্বে থাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তিনটে ভোট করাবে, আমি দেখব। নাম্বার ওয়ান, জেনারেল ইলেকশন। নাম্বার ওয়ান, জেনারেল ইলেকশন। তাহলে জেনারেল ইলেকশনটা কি? মনে রাখবে, জেনারেল ইলেকশন বলতে বোঝায় আমরা যে ভোটে অংশগ্রহণ করি, আমরা। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কে? আমরা হচ্ছে, মনে রাখবে, যাদের এজ 18+ এবং যারা ভোট প্রদান করে। তাহলে কি কি ভোট আমরা দিই? একটা হচ্ছে লোকসভা, আর একটা হচ্ছে বিধানসভা। তাহলে জেনারেল ইলেকশন যেটা কন্ডাক্ট হয়, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা কন্ডাক্ট করে, জেনারেল ইলেকশনে উইথ কমন ভোটার্স, দ্যাটস মিন হু আর 18+ ইন্ডিয়ান এবং ভ্যালিড ভোটার্স, তারা ভোট দিই। এই ভোটের কাকে দিই? একটা লোকসভাতে, একটা বিধানসভাতে ভোট দিই। তাহলে কি বললাম? একটা লোকসভা, একটা বিধানসভা। মনে রাখবে, লোকসভায় ভোটের দ্বারা আমরা ইউনিয়ন গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার গঠন করি। দাঁড়াচ্ছি, হ্যাঁ, হ্যালো হ্যালো, বল বল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তখন রয়েছে। শোন, এবার একটু কথা বলছি। এক কাজ কর, ফেসবুকে উঠে পড়, ফেসবুকে উঠে ক্লাস চলছে ফেসবুকে। হ্যাঁ, আরে ফেসবুকের লিঙ্ক আমি কি করে পাঠাবো? আমি তো মানে একটু দেখ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার যেটা বলছি শোনো, তাহলে লোকসভা ভোট যখন আমরা দিচ্ছি, কেন্দ্র সরকার গঠন করছি আমরা। বিধানসভা যখন দিচ্ছি, তখন রাজ্য সরকার। তার মানে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্ট তৈরির জন্য যে ভোট দেওয়া হয়,
সেটা জেনারেল ভোটার্সরা দেয় এবং সেটা জেনারেল ভোট। কিন্তু ইলেকশন কমিশন আর একটাও ভোট নেয়। 2 নম্বরে কার? প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড রাজ্যসভা। তাহলে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং রাজ্যসভা, এই তিনটে যে ইলেকশন, এটাও কন্ডাক্ট করে কে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কিন্তু প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং রাজ্যসভার ভোটে আমরা অংশগ্রহণ করতে পারি না। আমরা বলতে ওই 18+ ইন্ডিয়ান ভোটার্স, বাইরের ভোটার তো না, মানে ইন্ডিয়ান ভোটার্স, আমি টু সে যারা জেনারেল ভোট আমরা দিই, জেনারেল ইলেকশনে অংশগ্রহণ করে, তারা করতে পারে। তার জন্য এই ভোটটাকে বলা হয় ইনডাইরেক্ট ভোট। এই ভোটটাকে বলা হয় ইনডাইরেক্ট ভোট। তাহলে কারা দেয়? এমপি এমএলএরা দেয়। এমপি এমএলএ কারা তৈরি করে? আমরা তৈরি করি। তাহলে আমরা যাদেরকে ভোট দিলাম তারা আবার রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার যে সাংসদ, তাদের নির্বাচনের জন্য ভোট দেয়। এই কারণে এটাকে বলা হয় ইনডাইরেক্ট ইলেকশন। এবং আর একটা আছে, দেখো, আর একটা আছে মিউনিসিপ্যালিটি অ্যান্ড পঞ্চায়েত। মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েতের জন্য ভোট হয়। কিন্তু মনে রাখবে, মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েতের জন্য যে ভোটটা হয়, সে ভোটে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থাকে না। মিউনিসিপ্যালিটি অ্যান্ড পঞ্চায়েতের ভোটে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থাকে না। তাহলে থাকে কে? স্টেট ইলেকশন কমিশন। স্টেট ইলেকশন কমিশন থাকে। আমি বারবার বলেছি, জেনারেল স্টাডি বিষয়টা অত্যন্ত ইন্টারেস্টিং, কিন্তু ব্যাপারটা হলো একটা পার্ট ধরলে তার সম্পর্কিত অনেক কটা পার্ট চলে আসে। এবং চাকরি পরীক্ষাতে যদি সত্যি সত্যি তুমি মনে করো যে হ্যাঁ, সাফল্য সুনিশ্চিত করতে হবে, তাহলে আমি তোমাকে যেভাবে বোঝাচ্ছি সেভাবে বুঝিয়ে যাও। আমি সবসময় আমার বিদ্যার্থীকে এ কথাটা বলি যে আমি যা বলছি তা প্রথমে বিশ্বাস করার প্রয়োজন নেই। আমি যেভাবে পড়াচ্ছি, যেভাবে বোঝাচ্ছি, এইগুলো তুমি বইয়ে দেখবে, বই দেখে তারপরে ডিসিশনটা নেবে। ঠিক আছে? তাই জন্য বলছি প্রতিটা ক্লাস খুব ভালোভাবে দেখবে। এবং তোমাকে যে আলোচনাগুলো করা হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ বিভিন্ন টেক্সট বুক আলোচনা করে আর এমনভাবে সেট করা হয়, বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর ওপরে কিন্তু ফোকাস হয়, যাতে তোমার খাটনিটা বিন্দুমাত্র অপচয় না হয়। ঠিক আছে? তাহলে কী পেলাম? জেনারেল ইলেকশন পেলাম। লোকসভা এমপি হচ্ছে জেনারেল ইলেকশনের দ্বারা, রাজ্যে গেলে বিধানসভা। কিন্তু রাজ্যসভা যখন করছি তখন কিন্তু ইনডাইরেক্ট ইলেকশন করছি, তখন আমরা ভোট দিচ্ছি না। এবং রাজ্য মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েতে যখন আসছি তখন সেটা কে করছে? স্টেট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ক্লিয়ার? এবার তাহলে লোকসভা, রাজ্যসভাতে এমপি পেয়ে গেলাম। ঘটনাটা এখনো শেষ হয়নি, ভালোভাবে বোঝো। এবার যেহেতু বলেছি পার্লামেন্টের গঠন, যেহেতু আমরা শিখছি পার্লামেন্টের গঠন, তা লোকসভাতে দেখা গেল বর্তমানে 543টা সিট আছে। তাহলে 543টা এম বর্তমানে। তাই যে 500, আগে ছিল আরো দুটো বেশি, অ্যাংলো ইন্ডিয়ানরা ছিল, সেটা বর্তমানে নেই, সাংবিধানিকভাবে তারা আউট হয়েছে। এবার এই যে 543টা আসন সারা ভারতে, এখানে কিছু বাচ্চার প্রশ্ন থাকে, খুব সুন্দর প্রশ্ন হওয়াটাই বাঞ্ছনীয়। মনে রাখবে, 7টি বিধানসভা সমান একটি লোকসভা, এটা মনে রাখবে। 7টি বিধানসভা অঞ্চল নিয়ে একটা লোকসভা অঞ্চল গঠিত হবে বা একটা লোকসভা গঠিত হবে।
তার মানে 543 ইন্টু 7 করলে পেয়ে যাচ্ছে, সেটা পরে কথা হবে। তাহলে এই যে 543টা আসন, এই আসনে ভোট হলো এবং এই 543 জন মেম্বার কি হলো, এমপি। তাহলে এবার কথা হলো সরকার গঠন করবে কে, তাই তো? এবার দেখো 543টার মধ্যে 272 এমপি, 272 MPs minimum requirement to form India government। তাহলে ভারত সরকার গঠনের জন্য ন্যূনতম এমপি দরকার কত, 272 জন। এবং এই 272 জনকেই বলা হয়, বা 72টা যে এমপি, এদেরকেই বলা হয় ম্যাজিক ফিগার। তাহলে প্রশ্ন আসতে পারে বা আসে। তাহলে 272টা হচ্ছে ভারতের ক্ষেত্রে ম্যাজিক ফিগার টু ফর্ম এ গভর্নমেন্ট। তাহলে মিনিমাম 272টা এমপি যার কাছে আছে, আই মিন টু সে যে দলের কাছে আছে, সেই দল থেকে কি হলো, সরকার গঠন হলো, সরকার গঠন হয়ে গেল। তাহলে এই দিকটা এটা গেল। সরকার গঠনের সাথে মনে রাখবে রাজ্যসভার কোনো লিঙ্ক নেই। কারণটা হলো রাজ্যসভার যারা সাংসদ তারা কিন্তু আমাদের ভোটে নির্বাচিত হয় না। ঠিক যেমনটি রাষ্ট্রপতিরও ডাইরেক্ট ইনভলভমেন্ট নেই সরকার গঠনে। তাহলে খুব ভালোভাবে দেখো, সরকার গঠনের জন্য রাষ্ট্রপতি অথবা রাজ্যসভার সাংসদরা দায়বদ্ধ নয় বা তারা রেসপন্সিবল নয়। কেন নয়? কারণ হচ্ছে রাষ্ট্রপতি বলো বা রাজ্যসভার মেম্বারসদেরই বলো, তারা আমাদের ডাইরেক্ট ভোটে নির্বাচিত হয় না। আমাদের ডাইরেক্ট ভোটে কারা নির্বাচিত হয়? লোকসভার সদস্য, এবং তারাই রেসপন্সিবল আনসার করতে, এবং তারা সরকার গঠন করে। এবার দেখো রাজ্যসভাতে আছে 250টা সিট। 250টা সিটের মধ্যে 12টা সিট হচ্ছে নমিনেটেড বাই দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে ওদের জন্য তো ভোট হয় 238টার জন্য, মাইনাস করলে 238টা। 238টা ইনডাইরেক্ট ভোটের দ্বারা আসে। 12 জনা বা 12টা সাংসদের জন্য কোনো ভোট নেওয়া হয় না, এটা রাষ্ট্রপতি মনোনীত। তাহলে এই নিয়ে দাঁড়াচ্ছে কটা, 250। তাহলে টোটাল যে সদস্য সংখ্যা দেখো 2543 প্লাস 350। এবার আমি যে জিনিসটা বোঝাতে যাচ্ছি বা বোঝানোর জন্য এই অবতারণা, পার্লামেন্ট সরকার গঠন হয়ে গেল, কি করে হবে? দেখো দলের মুখিয়া বলতে তুমি বলতে পারো মেন যে সে এমপি লিস্ট কত, অ্যাটলিস্ট 272। 72 জন সাংসদের সূচি নিয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন, এবং রাষ্ট্রপতি তাকে আহ্বান জানাবে সরকার গঠনের জন্য। তার মানে 272টা সিট যার আছে সেই সরকার গঠন করতে পারবে। মনে রাখবে এইখানে রাষ্ট্রপতির ভিন্ন কোনো ইচ্ছা প্রকাশ পেতে পারে না। যদি আমরা রাজ্যের ক্ষেত্রে দেখি যে কি বলে, রাজ্যপালের একটা স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে। যে দলের কাছে নিরঙ্কুশ নেই, তাকেও ডাকতে পারে, এটা স্বেচ্ছাধীন ক্ষমতা। কিন্তু রাষ্ট্রপতির কাছে এই ক্ষমতাটা নেই। তাহলে 272 জন এমপি যার কাছে আছে, সে সরকার গঠনের জন্য আমন্ত্রণ পেল।
এর আগেও দুটো জিনিস হয়ে গেছে, আমি তোমাকে বলিনি, আমি বলে নিচ্ছি। শোনো, এই যে 543 জন যে সাংসদ হলো, এদেরকে শপথ বাক্য পাঠ করাতে হবে। এদেরকে শপথ বাক্য পাঠ করাবার জন্য প্রোটেম স্পিকার হয়। এই যে প্রোটেম স্পিকার, এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের দেশে নয়, ফ্রেঞ্চ। এই প্র্যাকটিসটা ফরাসিদের। দেখা যাচ্ছে লোকসভায় এই যে 543 জন সাংসদ, এদের মধ্যে যে সব থেকে দীর্ঘ সময় পার্লামেন্টকে দিয়েছে, তার মানে সর্বাধিক বেশিবার যে নির্বাচন জিতেছে এবং বয়োজ্যেষ্ঠ হবে, এই কম্বিনেশনটা যার থাকবে, মেনলি দেখা যায় তাকে প্রোটেম স্পিকার করা হয়। প্রোটেম স্পিকার হয়ে গেল। এরপরে সরকার যখন গঠন হলো, রাষ্ট্রপতি আসলেন, ধন্যবাদ জ্ঞাপন করলেন এবং সে ঠিক করে দেন স্পিকারটা কবে নির্বাচন হবে, দিনক্ষণ। স্পিকার নির্বাচন হওয়ার সাথে সাথে প্রোটেম স্পিকারের পদ ওখান থেকে আপনা আপনি বাতিল হয়ে যায়। তা স্পিকারের ক্ষেত্রে বলবো, ব্রিটেনের একটা প্র্যাকটিস আছে। ব্রিটেনের প্র্যাকটিসটা হচ্ছে রুলিং পার্টি অ্যান্ড অপোজিশন পার্টি দুজনের সহমতে স্পিকার তৈরি হয়, দুজনের সহমতে। আমাদের এইটা অনেকাংশে মানা হয় না, এটা ওদের প্র্যাকটিস। এবার স্পিকার হলে একটা জিনিস তুমি মনে রাখবে, এক মিনিট। স্পিকার হলে একটা জিনিস তুমি মনে রাখবে, এক মিনিট দাঁড়াও তো, একটু দাঁড়াও প্লিজ। যা গেল কোথায়, এক মিনিট একটু দাঁড়াও। না নেই। আচ্ছা, যেটা বোঝাচ্ছি শোনো, স্পিকার হলে একটা খুব সুন্দর দায়িত্ব তার উপরে বর্তায়। স্পিকার হলে একটা খুব সুন্দর দায়িত্ব বর্তায়, বাংলায় বলি এটাকে অধ্যক্ষ। প্রথম কথা হলো, স্পিকার হওয়া মাত্র সে কিন্তু সম্পূর্ণত দল নিরপেক্ষ হয়ে যায়। দল নিরপেক্ষ বলতে রুলিং পার্টি সে বিলং করে বা রুলিং পার্টির সহযোগী দল বিলং করে, কিন্তু লোকসভার অধ্যক্ষ হওয়ার সাথে সাথে তার কোনো রাজনৈতিক পরিচয় থাকে না, তাকে প্রমাণ দিতে হয় যে সে নিরপেক্ষ। তার জন্য তোমরা দেখবে স্পিকার কখনোই কোনো রাজনৈতিক সম্মেলনে অংশগ্রহণ করে না। এবং আরও একটা বড় প্রমাণ হচ্ছে, যখন দেখা যায় লোকসভাতে ভোটাভুটি হচ্ছে, সেই ভোটাভুটিতে উনি অংশগ্রহণ করতে পারেন না। অবশ্য আমি যদি বলি অংশগ্রহণ করতে পারেন না, তাহলে আমি অংশত মিথ্যে কথা বলেছি। মনে রেখো, যখন দেখা যায় পার্লামেন্টে ভোটাভুটি হলো এবং ভোটাভুটির ফলে রুলিং পার্টি এবং অপোজিশন পার্টি দুজনেরই ভোট সমান, মানে ভোট টাই আপ হয়ে গেছে, তাহলে এই ভোট যদি টাই হয়ে যায়, তাহলে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস, যেটাকে বলে সাংবিধানিক সংকট দেখা দেবে। এই সাংবিধানিক সংকটকে মেটাবার জন্য, মেটাবার জন্য বলতে মানে ভাঙার জন্য, যাতে সংবিধান মেনে পার্লামেন্ট আবার চলতে পারে, এই ক্রাইসিসটা যাতে আর কন্টিনিউ না হয়, এর জন্য স্পিকার একটা ভোট দিতে পারে এবং সেই ভোটটা হয় কি, ডিসাইডিং ভোট। তাহলে পার্লামেন্টে মনে রেখো, পার্লামেন্টে ভোটাধিকার মানে দুই দলের মধ্যে যখন ভোট হলো, দুই দল বলতে এখানে দল না, দল বললে ভুল, পার্লামেন্টে যারা পৌঁছে গেছে, একটা রুলিং পার্টি একটা অপোজিশন পার্টি, এদের ভোটাভুটি যদি সমান হয়ে যায়, তখন একমাত্র ভোট দিতে পারে কে, ডিসাইডিং ভোটটা লোকসভা স্পিকার, এছাড়া কোনো ভোট দিতে পারে না। আমরা দেখব
বিল পাসের সময় বা অন্যান্য অনেক পরিস্থিতিতে লোকসভায় ভোট করতে হয়। সেখানে যারা উপস্থিত থাকেন রুলিং পার্টি এবং অপোজিশন পার্টি অন দ্যাট ডে যারা উপস্থিত থাকে তারা ভোট দেয়। কিন্তু এই ভোট থেকে সব সময় স্পিকারকে বিরত থাকতে হয়, একমাত্র ডিসাইডিং ভোট সে দিতে পারে। সুতরাং এর থেকে স্পষ্ট হয় যে স্পিকার দল নিরপেক্ষ হয়। অবশ্যই এটা বলা হচ্ছে বইয়ের ভাষাতে, কিন্তু একটু পর্যালোচনা করলে দেখা যায় একটু টান থাকে। অনেকের ক্ষেত্রে অনেকটা বেশি টান থাকে সরকারের প্রতি, আবার অনেকের একটু কম টান থাকে। ঠিক আছে, দাঁড়াও। এইবার সরকার গঠন হবে, রাষ্ট্রপতি আমন্ত্রণ জানাবে, প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ স্বীকার করে শপথ বাক্য পাঠ করবে। তার মানে হলো প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন কে? রাষ্ট্রপতি। কিন্তু মনে রাখবে, প্রধানমন্ত্রী চয়েস কিন্তু রাষ্ট্রপতির অধিকারে নেই। প্রধানমন্ত্রী কেন, অন্য যে কোনো মন্ত্রীর চয়েস রাষ্ট্রপতির অধিকারে নেই। প্রধানমন্ত্রীর যেই অভিষেক হয়ে গেল, সে রাষ্ট্রপতি দ্বারা শপথ বাক্য পাঠ হলো, সরকার শুরু হয়ে গেল। তারপরে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে বা প্রধানমন্ত্রী যে সকল নাম সাজেস্ট করবে মন্ত্রীদের, সেই সকল মন্ত্রীরা শপথ পাঠ করবেন এবং সেটা রাষ্ট্রপতি করাবে। তাহলে কোন মন্ত্রী কোন অফিস পাবে বা কে মন্ত্রিত্ব ভোগ করবে, সম্পূর্ণ ডিপেন্ড করে কার উপরে? প্রধানমন্ত্রীর উপরে। এবং এ কথাটাও তো বলা হয় যে প্রধানমন্ত্রী হচ্ছে লোকসভার শেষ কথা। এবার আমি যখন বলবো লোকসভার শেষ কথা, তখন যারা কনস্টিটিউশন নিয়ে পড়ে বা পড়ান তারা একটা ভুল ধরবেন। লোকসভার শেষ কথা কিন্তু হিসাব মতো যদি বলো তাহলে স্পিকার, কিন্তু সরকারের শেষ কথা প্রধানমন্ত্রী। মনে রাখবে, আমাদের যে কনস্টিটিউশন, ভারতীয় কনস্টিটিউশন বা সংবিধানে প্রধানমন্ত্রীকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে, অসীম ক্ষমতা। এবং প্রধানমন্ত্রী এক্সিকিউটিভ ক্ষমতা ভোগ করে। কিন্তু ঠিক আমি আমেরিকায় যখন চলে যাই তখন দেখব রাষ্ট্রপতি এক্সিকিউটিভ ক্ষমতা ভোগ করে। তাহলে আমাদের ভারতের প্রধানমন্ত্রী এক্সিকিউটিভ ক্ষমতা ভোগ করে, তার মানে সরকার পরিচালনার সমস্ত কিছু সিদ্ধান্ত তার দ্বারা হয়। কেউ ধরো শিক্ষামন্ত্রী বা অন্য মন্ত্রী, তারও ডিসিশনটা কিন্তু পিএমওকে জানাতে হয়, প্রাইম মিনিস্টার অফিসকে, এবং সেখান থেকে সেটা সজ্ঞানে আসে এবং তারপরে ওটা উত্থাপন হয়ে পাস হয়। এবার কথা হচ্ছে লোকসভা কতদিন চলে? খুব যুক্তিপূর্ণ কথা। মনে রাখবে, সাধারণত লোকসভা চলে, মানে লোকসভা কন্টিনিউ থাকে 5 years, রেগুলার টার্ম। কিন্তু আমি গায়ের জোরে বলতে পারি না যে 5 বছরই থাকে, এটা বলতে পারি না। এটা বললে ভুল সিদ্ধান্ত হয়। 5 বছরের আগেও দেখো, লোকসভা 5 years, কিন্তু তার আগেও লোকসভা কি হয়ে যায়? পতন হতে পারে। তার আগেও লোকসভার পতন হতে পারে। কি করে হতে পারে? প্রাইম মিনিস্টার যদি রিজাইন করে, এক, প্রাইম মিনিস্টার যদি তার কাজটা কন্টিনিউ করতে অসমর্থ হয়, 2, প্রাইম মিনিস্টার যদি দেখা যায় প্রাইম মিনিস্টারের এগেনস্টে নো কনফিডেন্স মোশন, যেটাকে বলি অনাস্থা প্রস্তাব, সেটা পাস হয়ে যায়। তাহলে এই 3টে জায়গাতে আমরা দেখব, এই 3টে জায়গাতে সরকারের পতন হয়ে যেতে পারে। আমাদের ভারতের সংবিধানে এরকম কিছু লেখা নেই যে প্রধানমন্ত্রীর অবর্তমানে অবশিষ্ট সময় অন্য কেউ প্রধানমন্ত্রী হবে। তাহলে প্রধানমন্ত্রী
যদি পদচ্যুত হয় বা কার্য নির্বাহে অক্ষম হন অথবা অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায়, তাহলে লোকসভা ভেঙে পড়ে এবং তারপরে আবার নতুন করে ভোট জেনারেল ইলেকশন কন্ডাক্ট হয়ে সরকার গঠন হবে। তার মানে দেখলাম 5 বছরের আগেও করে যেতে পারে। কিন্তু আমরা ইন্দিরা গান্ধীজির সময় এমার্জেন্সি সময় দেখব, এমার্জেন্সি নিয়েও বিস্তারিত আলোচনা করব। বারবার বলে জেনারেল স্টাডিজ পেপারটা আলোচনা নির্ভর, অনেক ট্যালেন্টেড ক্যান্ডিডেট থাকে যারা এমসিকিউর খপ্পরে পড়ে নিজের সম্ভাবনাটা নষ্ট করে দেয়, নিজের সম্ভাবনা নষ্ট করে অপরের সম্ভাবনা তৈরি করে দেয়। এই জন্য আমি বারবার বলি আমি কখনোই এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা হলেও জেনারেল স্টাডিজ পেপারটা এমসিকিউ করো না, সম্পূর্ণ টেক্সট ওরিয়েন্টেড স্টাডি করো, টেক্সট ওরিয়েন্টেড, অসুবিধা হবে না। পাশাপাশি আমি যে লেকচারগুলো প্রোভাইড করি লেকচারগুলো দেখবে। দেখো আমার পেইড ব্যাচে যেমন ক্লাস থাকে আমি এখানেও ক্লাস দিই, এখানেও কিন্তু সম্পূর্ণ অনেস্টি এবং স্বচ্ছতার সাথে লেকচারগুলো দেখবে। আর একটা যেটা রিকোয়েস্ট থাকে তুমি যদি মনে করো যে লেকচারগুলো ইনফরমেটিভ কাজে লাগছে, তাহলে তুমি তোমার বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করো। তোমাদের তো অনেক গ্রুপ থাকে, গ্রুপে শেয়ার করে দিও, ওটা আমার ভালো হয়। এবার কী হয়, মানে এই জিনিসটাই বাচ্চারা করে না, জাস্ট আই ডোন্ট নো হোয়াই, আমি জানি না কেন করে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার ডিউটি আমাকে করতে হবে, অ্যান্ড আই এম অলওয়েজ রেডি টু ডু ইট। ও আর একটা জিনিস বলি, আমি ফেসবুকের মাধ্যমেই দেখো কোনো কিছু তো লুকানো না, আমি পরিষ্কারভাবে বলি। দেখো অনেকেই তোমরা যারা সেনাবাহিনীতে বা পুলিশে যেতে চাও, তাদের একটা সুন্দর কম্বিনেশন লাগে। তাদের ফিজিক্যাল ট্রেনিং লাগে, মানে ফিজিক্যাল পরীক্ষা হয় একটা, দৌড় ঝাঁপ যেটাকে বলে এইগুলো, এবং একটা লিখিত পরীক্ষা। তা নবদ্বীপে যারা এসে করতে পারে, ফিজিক্যাল ট্রেনিং তো নবদ্বীপে এসেই করতে হবে। করুণাময় বাবু, যিনি এক্স আর্মি অফিসার, উনি করাচ্ছেন ফিজিক্যাল ট্রেনিংটা। পাশাপাশি উনি আমাকে তার ইনস্টিটিউটে সুযোগ দিয়েছেন রিটেন দিকটা দেখে নেওয়ার জন্য। খুব সুন্দর ক্লাস। তোমরা যদি ভাবো যে ওভারঅল প্রিপারেশন দরকার এবং খুব তাড়াতাড়ি কেপি বা ডাব্লিউবিপি বা জিডি বা তুমি বলতে পারো দিল্লি পুলিশ, এই সব পদের জন্য তুমি পরীক্ষার্থী এবং সাফল্য সুনিশ্চিত করতেই হবে, তাহলে আমি বলবো সময় বেশি নেই, সময় কখনোই বেশি থাকে না, অবশ্যই যোগাযোগ করো। আর নবদ্বীপে আমবাগানে তার কি বলে ইনস্টিটিউশন, আমি পরে নয় তার অনুমতি নিয়ে আমি তার ফোন নাম্বারটা দিয়ে দেবো, এবং তার অনুমতি না নিয়ে আমি দিতে পারি না। যদিও এটা বলছি তার অনুমতি ছাড়াই, অনুমতি প্রার্থনা করা আমার উচিত ছিল আমার মনে হয়। সে যাই হোক না, তাহলে তুমি যদি মনে করো যে সেনাবাহিনীতে জিডিতে এসএসসি জিডি বা পুলিশের জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, তাহলে অবশ্যই যোগাযোগ করো। এখানে ফিজিক্যাল ট্রেনিংটা হয়ে যাচ্ছে। আর যেহেতু উনি প্রাক্তন আর্মি অফিসার, সেই জিনিসটাও কিন্তু হাই লেভেলের হচ্ছে, বহু ছাত্রছাত্রী চান্স পেয়েছে, সুতরাং কোনো রিস্ক নিও না, চলে আসতে পারো। ওকে, এবার কন্টিনিউ করি। তাই যেটা বলা হচ্ছে আগে, এবার আমরা 1975 সালে দেখব এমার্জেন্সি চালু হয়ে গেছিল। সেটা কিন্তু লোকসভার সময়টা এক্সটেনশন করেছিল। তাহলে জরুরি অবস্থা যদি হয়ে যায়, তাহলে মনে করবে 6 মাস করে এক্সটেনশন করা যায়, একদম লং টাইম না, 6 মান্থ ডিউরেশন। ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম? লোকসভায় পেলাম, লোকসভার গঠন পেলাম, লোকসভাতে পেলাম প্রধানমন্ত্রী। যদিও প্রধানমন্ত্রী নিয়ে ডিসকাশন বেশি হয়নি, আগামী ক্লাসে আমি সম্পূর্ণ প্রধানমন্ত্রী নিয়ে ডিসকাস করব, অবশ্যই থাকবে। আরও একটা কথা বলে নিই, পরে একটু দেখাচ্ছি। এটা তো বললাম ডাব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি, আর্মি, দিল্লি পুলিশ, এছাড়াও যে অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলো সেগুলো আমি করিয়ে থাকি। পাশাপাশি সিভিল সার্ভিস এক্সামও এখানে করানো হয়। যারা টিকে থাকতে পারে তাদের সাফল্য সুনিশ্চিত হয়,
যদি তুমি মনে করো যে হ্যাঁ চাকরিটা দরকার, পেতে হবে, কোনো অনুদানে নয়, সংঘর্ষ করে ভালোভাবে পড়ে, তাহলে অবশ্যই বলবো স্বাগত। আমি জননাথ রায়, 1999 সাল থেকে পড়াচ্ছি। সারা ভারতবর্ষে বিভিন্ন যে জায়গা রয়েছে, যেমন রাজ্য সরকারে ছেলেমেয়েরা আমার রয়েছে, তেমনি কেন্দ্রীয় সরকারেরও বিভিন্ন অফিসে আমার ছেলেমেয়েরা যথেষ্ট সম্মানজনক পদে রয়েছে। যদি খেটে চাকরি ছিনিয়ে আনতে পারো তাহলে অবশ্যই স্বাগত। নিয়মিত ক্লাস হচ্ছে অনলাইন অফলাইন এবং হাইব্রিড মোডেও হয়। যারা অনলাইন করে তাদেরকে ভিডিওটা প্রোভাইডও করা হয় ক্ষেত্র বিশেষ। সুতরাং যদি তোমার ইচ্ছা থাকে যে হ্যাঁ চাকরি পেতে হবে, দেন মোস্ট ওয়েলকাম, অসুবিধা নেই। আর পাশাপাশি ফেসবুকের ক্লাসগুলো দেখবে, অনেক ভালো ভালো ক্লাস হয়, মিস করবে। থ্যাংক ইউ, খুব ভালো থাকো, আগামীতে আবার দেখবে। থ্যাংক ইউ।